ফাইনালি ইপিএফও, ইউপিএসসি ইপিএফও তাদের নোটিফিকেশন তাদের ওয়েবসাইটে নোটিফিকেশন আউট করেছে। আজকে আমরা ইউপিএসসির সাইট থেকে ইপিএফও, এও, ইও আর এপিএফসি, যেটা বহু দিন ধরে আমরা এই নোটিফিকেশনের ওয়েট করছিলাম, সেই নোটিফিকেশন আজকে আউট হয়েছে। এও, ইও আর এপিএফসি 2025 এর যে এক্সাম, সেই এক্সামটা কবে হবে এখনো পর্যন্ত আমরা পাইনি অ্যাডমিট কার্ড, কিন্তু শর্ট নোটিফিকেশন যেটা পেয়েছিলাম সেই নোটিফিকেশনের ভিত্তিতে আমি আগের দিন বলেছিলাম শর্ট নোটিফিকেশন একটা এসছে, কিন্তু অফিসিয়ালি যেহেতু কোনো নোটিফিকেশন আমরা পাইনি সেহেতু আমি ভিডিওটা দেরি করেই করছিলাম। তো আজকে নোটিফিকেশনটা এসছে। এই নোটিফিকেশনে সামান্য কিছু চেঞ্জেসও এই বছরের নোটিফিকেশনে কিছু চেঞ্জেসও এসছে। লাস্ট ইয়ারে মানে 2023 লাস্ট যে এপিএফসি এই মানে এও, ইউ আর এপিএফসি ইপিএফওর যে লাস্ট এক্সামটা হয়েছিল সেটা হয়েছিল 2023-তে। 2024-এ এক্সাম হয়নি, 2025-এ আবার এক্সাম হচ্ছে। তো অ্যাজ পার দ্য শর্ট নোটিফিকেশন পোস্ট সেম থাকছে, আর পোস্ট সেম থাকছে বলছে 230টা পোস্ট। আমরা যখন প্রথমেও দেখেছিলাম, প্রথমে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে 230টা পোস্ট হওয়ার সম্ভাবনা আছে, তো সেই 230টা পোস্টই থাকছে, সেখানে কোনো চেঞ্জেস নেই। বাদ বাকি কিছু কিছু জায়গায় চেঞ্জেস আছে, এবং টোটাল যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটা কি চলো একবার দেখে নেওয়া যাক। এই নোটিফিকেশনটা আমাদের কিন্তু ইউপিএসসি অনলাইন, তোমরা যারা upsconline.nic.in এই ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশনটা, ডিটেল নোটিফিকেশনটা দেওয়া আছে। যারা দেখতে চাও তারা ডিটেল নোটিফিকেশনটা দেখে নাও, বাদ বাকি আমি সব ডিটেলস এখানে বলে দিচ্ছি। শুধু ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে। বাংলায় কিন্তু ইউপিএসসি ইপিএফও, শুধুমাত্র ইউপিএসসির ইপিএফওর কোর্স বাংলায় খুব কম চ্যানেলই আছে যেখানে বাংলা ইপিএফ, শুধুমাত্র ইউপিএসসি ইপিএফও এইটা বেস করে কমপ্লিট কোর্স হচ্ছে। সুতরাং আমার এই কোর্সের ভিতরে যে যে জিনিসগুলো থাকবে আজকে সেটাও বলবো, ডিটেলস নোটিফিকেশনটাও বলবো, ক্লাস কিভাবে করবে, ক্লাসের কি কি থাকবে, কি কি টপিক ক্লাসে আলোচনা করা হবে সেগুলো, এবং তাছাড়া বাদ বাকি আমাদের টাইম টেবিল কি হবে, পড়ার টাইম টেবিল কি হবে। টোটাল এই যে এখন যে নোটিফিকেশন বেরোলো, তারপরে এক্সাম যে হবে আশা করা যায় নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্টেই কিন্তু এক্সাম হবে। সুতরাং এই যে টাইম রয়েছে মেরে কেটে হাতে রয়েছে আমাদের 3 মাস সময়। তো এই 3 মাস সময়টাকে আমরা কিভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে সুন্দর একটা হয় এও, ইও অথবা এপিএফসি সুন্দর একটা পোস্ট কিন্তু আমরা পেতে পারি সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে, এবং ঠিকঠাকভাবে পড়াশোনা করলে কিন্তু আমরা এই জায়গাটা পৌঁছতে পারবো। তো সেটা কি চলো একবার দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি বলি যে নোটিফিকেশনে কি আছে। নোটিফিকেশনে ফার্স্টেই বললাম যে 230টা পোস্ট আছে, তার মধ্যে এও আর ইওর জন্য রয়েছে 156 রয়েছে এওর জন্য, আর এপিএফসির জন্য রয়েছে তোমাদের 74 পোস্ট। 156টা পোস্ট রয়েছে কিসের জন্য না, এও আর ইওর জন্য 156টা পোস্ট রয়েছে, আর এপিএফসির জন্য রয়েছে 74 পোস্ট। এবার এখানে যদি এর পরে যেটা আছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন কি, ঠিক আছে। তো কোয়ালিফিকেশন যদি আমি দেখি তাহলে এও আর ইওর ক্ষেত্রে কোয়ালিফিকেশন সেম, নর্মাল গ্র্যাজুয়েশন হলেই হবে। যেহেতু এওর ক্ষেত্রে একটুখানি আলাদা আছে, সেটা হচ্ছে এপিএফসিতে এও আর ইওতে শুধুমাত্র নর্মাল তোমাদের গ্র্যাজুয়েশন চেয়েছে, আর কিছু চাইনি। যে কোনো স্ট্রিম থেকে যারা গ্র্যাজুয়েট হয়েছো তারা এই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। অথবা এপিএফসিতে যারা বসতে চাইছো তারাও শুধুমাত্র গ্র্যাজুয়েশন করেই বসতে পারো। শুধু এখানে একটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশন চেয়েছে। ডিজায়ারেবল মানে এই নয় যে তোমার লাগবেই, বারবার করে বলছি, ডিজায়ারেবল মানে এই নয় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারো, এরকম যেন কোনো কনফিউশন না থাকে যে আমি এটাতে ডিজায়ারেবল চেয়েছে, আমার এটা নেই বলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। না, মেন কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তো কিন্তু ডিজায়ারেবল ওরা চেয়েছে ডিপ্লোমা, যে কোনো ধরনের একটা ডিপ্লোমা চেয়েছে, সেটা ল হোক বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হোক
ইন্ডাস্ট্রিয়াল রিলেশন হোক, তাদের মধ্যে একটা ডিপ্লোমা চেয়েছে, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। বারবার আবার বলছি, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এটা না হলেও তোমরা এক্সামে বসতে পারবে এবং পাশ করার ক্ষেত্রেও বা চাকরি পাওয়ার ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এই গেল কোয়ালিফিকেশন। এজ কি চেয়েছে? এজ চেয়েছে এও আর ইওর ক্ষেত্রে এজ চেয়েছে 30, জেনারেলদের ক্ষেত্রে 30, আর বাদ বাকি যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো তারা তাদের মতো অ্যাপ্লিকেবল যা আছে রুল, সেই রুলটা লাগিয়ে নেবে। যেমন 3 বছর ওবিসির ক্ষেত্রে হয়, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর থাকে। ঠিক আছে, এসসি এসটিদের ক্ষেত্রে কত থাকে? 5 বছর রিল্যাক্সেশন থাকে। তো সেই অ্যাকর্ডিংলি তোমরা ওটা দেখে নিও। আর এপিএফসির ক্ষেত্রে বয়সটা রেখেছে 35 ইয়ার্স। 35 ইয়ার্স কাদের জন্য? না, জেনারেলদের জন্য। জেনারেলদের জন্য না, আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল তো না, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 35 ইয়ার্স। আর বাদ বাকি যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো তারা তাদের অ্যাকর্ডিংলি এটা দেখে নিও। এটা হচ্ছে এজ গেল। এজটা ক্যালকুলেট হবে কোন ডেটে? এজটা ক্যালকুলেট হবে 18 অগস্ট। এজটা ক্যালকুলেট হবে কিন্তু 18 অগস্টে। 18 অগস্ট এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। 18 অগস্টে ডেটটা ক্যালকুলেট হবে। এটা গেল এজের ক্রাইটেরিয়া গেল। এবার আমরা দেখছি যে এদের কি কি চেঞ্জেস নিয়ে এসছে 2023 থেকে। আমাদের এখানে যেটা মেজর চেঞ্জেস যেটা নিয়ে এসছে, সেই মেজর চেঞ্জেসটা হচ্ছে, দেখো, ফার্স্ট হচ্ছে এবার কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট হবে। এটা খুব ইম্পর্টেন্ট। কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট হবে। কেন বলছি আমি ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে আগে 2023 বা 2021-এ যে পরীক্ষাটা হতো, যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটা এও আর ইওর আলাদা এক্সাম হতো, এটা রিক্রুটমেন্ট টেস্ট আলাদা হতো। আর এপিএফসির জন্য আলাদা রিক্রুটমেন্ট টেস্ট হতো, মানে দুটোর কোয়েশ্চেন পেপার আলাদা ছিল, সিলেবাসও আলাদা ছিল। কিন্তু এবার যেটা করেছে সেটা হচ্ছে সিআরটি, মানে কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট করে এমন করে দিয়েছে যে এও আর ইওর যা সিলেবাস থাকবে আর এপিএফসি সেম সিলেবাস থাকবে, সেম কোয়েশ্চেন পেপার থাকবে। এই জায়গাটা একটু ঝামেলা করে দিয়েছে। মানে যারা শুধুমাত্র ধরো ভাবছিলে যে আমি এওর প্রিপারেশন নেবো, বেশি বেশি প্রিপারেশন নেবো না, ম্যাক্সিমাম ডেপথে গিয়ে পড়বো না, কারণ এপিএফসিতে একটু ডেপথে গিয়ে পড়তে হতো আগে যা সিলেবাস ছিল, এখনো সেই সিলেবাসের প্যাটার্নটাই রয়েছে, কিন্তু প্যাটার্নটা এদের জন্যও করে দিয়েছে, এও আর ইওর পোস্টের জন্যও কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, সুতরাং যারা এও ইওর পরীক্ষা দেবে তারা আর এপিএফসির যারা পরীক্ষা দেবে তারা সেম এক্সামিনেশন প্যাটার্ন, সেম কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দেবে মেরিটের বেসিসে। যেমন সিস্যাটে, মানে আমাদের এই সিস্যাট বলছি, আমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশনে কি হয়, সিএসসি তে সিভিল সার্ভিস এক্সামিনেশনে যেরকম উপরের দিকের ফার্স্ট 100 জন বা 200 জন, 100 জন বা 150 জনকে আইএএস, তারপরে আইপিএস, তারপরে আইআরএস, এরকম ভাবে ক্যাটাগরিক্যালি মেরিট অনুযায়ী ভাগ করা হয়। ঠিক এখানেও সেম জিনিসই হবে। যারা উপরের দিকের পাবে, মেরিটে থাকবে, তাদেরকে এপিএফসির পোস্ট দেওয়া হবে, এবং নিচের দিকের মেরিটে যারা থাকবে তাদেরকে এও বা ইওর পোস্টে দেওয়া হবে। এটাই হচ্ছে এখানকার মেন চেঞ্জেস। তাহলে আমাদের এই একটা চেঞ্জেস থেকে বোঝা গেল যে আমাদের সিলেবাসও চেঞ্জেস হবে। সিলেবাস কাদের চেঞ্জ হবে? এপিএফসির কি চেঞ্জ হবে? না, এপিএফসি যা ছিল তাই থাকবে। এও আর ইও যারা পরীক্ষায় বসবে তাদের জন্য সিলেবাস চেঞ্জ হবে। তাদের কোন সিলেবাস পড়তে হবে? না, তাদের এপিএফসির আগে যা পড়তে হতো, এপিএফসি এক্সাম দিতে গেলে তাদেরকে এও আর ইওদেরকেও এখন এপিএফসির এই প্যাটার্নে কিন্তু এক্সাম পড়তে হবে। ঠিক আছে, সিলেবাসটা এই প্যাটার্নেই থাকবে। কি কি সিলেবাস থাকছে? সিলেবাসের মধ্যে থাকছে, আমরা দেখেছি সিলেবাস অলরেডি, আমি আলোচনা করেওছি কি কি সিলেবাস থাকে, তাও আরেকবার বলে দিই। একটা থাকে জেনারেল ইংলিশ থাকে, ঠিক আছে, পলিটি ইকোনমি থাকবে, হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি থাকবে। মডার্ন হিস্ট্রির সঙ্গে আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে ইওতে শুধুমাত্র আগে যেটা ছিল সেটা মডার্ন হিস্ট্রি থেকে ছিল, কিন্তু যেহেতু এপিএফসি সিলেবাসের সঙ্গে মার্চ করেছে, তো এখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির কিছু পার্ট, কারণ কেন বলছি আমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি, লাস্ট আমি 2023 যে কোয়েশ্চেন পেপার দেখেছি, অ্যানালাইসিস করেছি, সেখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির 2-3টে কোয়েশ্চেন আমি পেয়েছিলাম। অ্যানশিয়েন্ট হিস্ট্রিও এখানে কিছুটা পড়তে হবে, যেটা আমাদেরকে এরা কালচার, ইন্ডিয়ান কালচার বলে যে জায়গাটা দেখাচ্ছে সিলেবাসে, যেটা রয়েছে ইন্ডিয়ান কালচার এন্ড হেরিটেজ, সেখানে কিন্তু অ্যানশিয়েন্ট হিস্ট্রির কিছু পার্ট আমরা পাবো। যেমন অ্যানশিয়েন্ট হিস্ট্রি বলতে বৈদিক এজ, হরপ্পা,
তারপরে মৌর্য সাম্রাজ্য, মানে ওই জায়গাটার থেকে এনশিয়েন্ট হিস্ট্রির কিছুটা পার্টের থেকে আমাদের এই কালচার অ্যান্ড হেরিটেজের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের এখান থেকে তুলে দেওয়া হবে। সুতরাং এই জায়গাটা একটু আমাদের ভালো করে দেখতে হবে। তাছাড়া কি আছে, তাছাড়া থাকছে পলিটি, ইকোনমি তো বললাম, হিস্ট্রির পার্টটা গেল। এবার জেনারেল সায়েন্স যেটা থাকে সেই রকমই জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল সায়েন্সে কিছু ব্যাপার নেই, জেনারেল সায়েন্স যেরকম থাকার থাকবে। তারপর থাকবে মেন্টাল এবিলিটি, মেন্টাল এবিলিটি, আর তার সঙ্গে কোয়ান্টস। ঠিক আছে, মেন্টাল এবিলিটি কোয়ান্টস আগেও ছিল, এখনো থাকছে অ্যাজ ইট ইজ, সুতরাং এখানে কোনো চেঞ্জেস নেই মেন্টাল এবিলিটি আর কোয়ান্টস এর ক্ষেত্রে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টস, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এটা তো থাকছেই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। আর লেবার ল, লেবার ল, সোশ্যাল সিকিউরিটি, লেবার ল, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাজ ইট ইজ, দুটো পরীক্ষাতেই সেম অ্যাজ ইট ইজ যেরকম থাকার থাকছে। শুধুমাত্র এখানে এক্সট্রা যেটা আসবে, মানে এও আর ইওদের যেটা এক্সট্রা করতে হবে এও আর ইও পোস্টের জন্য, এবার যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাট, অডিট আর ইন্স্যুরেন্স। এই তিনটে জায়গার থেকে আগে এও ইওতে কোয়েশ্চেন আসতো না। লাস্ট দুটো এক্সাম যেটা আমরা দেখেছি সেখানে কোয়েশ্চেন আসতো না। এবার কিন্তু এই তিনটে সেকশন এপিএফসিতে গতবার ছিল বা তার আগের বার ছিল, এবার এই তিনটে সেকশন কিন্তু এও ইওতেও তোমাদের পড়তে হবে। সুতরাং এও আর ইওর সিলেবাসটা ভাস্ট হয়েছে, এপিএফসি যা সিলেবাস ছিল তাই আছে। সুতরাং যদি তোমরা চাও তাহলে এও ইওর যা প্রিপারেশন আর এপিএফসির যা প্রিপারেশন, যদি তোমাদের মনে হয় যে আমরা প্রিপারেশন নিতে পারছি, তাহলে কিন্তু দুটোর জন্যই প্রিপারেশন নেওয়া ভালো। মানে প্রিপারেশন তো এখন একই নিতেই, মানে প্রিপারেশন তো এখন একই নিতেই হবে, যেহেতু দুটো সিলেবাস সেম করে দিয়েছে। সুতরাং তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা একটু ভেবেচিন্তে অ্যাপ্লাই করতে হবে এবার। ঠিক আছে, যারা একদিন ভাবছিলে যে শুধুমাত্র এও ইওটা শুধু সিলেবাস কম আছে বা পড়তে কম হবে বলে, বা টাইম কম আছে পড়াশুনো কম হবে, সেই হিসাবে যারা এও ইওকে চুজ করছিলে, তাদের কাছে কিন্তু এবারের এপিএফসির অপশনও খোলা থাকছে। সুতরাং ওয়াইজ ডিসিশন নেবে যে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। তাহলে এই হচ্ছে মোটামুটি সিলেবাস। ঠিক আছে, আর নেক্সট যেটা করেছে সেটা হচ্ছে, নেক্সট যে চেঞ্জেসটা এনেছে সেই চেঞ্জেসটা এনেছে ইন্টারভিউ মার্কসের ক্ষেত্রে। ইন্টারভিউ মার্কসের ক্ষেত্রে এখানে একটা কিন্তু মিনিমাম বার দিয়ে দিয়েছে, মিনিমাম মার্কস দিয়ে দিয়েছে। যেমন জেনারেলদের ক্ষেত্রে 50 মার্কস, ওবিসিদের ক্ষেত্রে 45, এবং বাকি রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 40 মিনিমাম মার্কস কিন্তু তোমাকে ইন্টারভিউতে পেতেই হবে। মানে সাপোজ কিরকম হলো, আমরা পাস করলাম, ধরো ভালো মার্কস নিয়েই পাস করলাম রিটেন ভালো মার্কস নিয়ে পাস করার পরে আমি ইন্টারভিউতে গিয়ে 49 পেয়ে গেলাম, এখানে আমার কিন্তু সিলেকশন হচ্ছে না। ভালো করে বোঝো, ভালো মার্কস পেলাম, আমি 49 অ্যাড করে দেখলাম যে ফাইনাল মেরিট লিস্ট এসছে, ফাইনাল মেরিট লিস্টে আমার নাম, আমার মার্কস সেই ফাইনাল মেরিট লিস্টের থেকে আমার মার্কস বেশি আছে, যা ফাইনাল মেরিট লিস্টে যা কাট অফ এসছে, কিন্তু আমি চান্স পাবো না। কেন? আমি এই কাট অফটা ক্লিয়ার করতে পারিনি, ইন্টারভিউর কাট অফটা ক্লিয়ার করতে পারিনি, যেটা অন্য কোনো এক্সামে, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশনে বা অন্য কোনো এক্সামিনেশনে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখো ডব্লিউবিসিএস বা অন্য যে কোনো ধরনের এক্সামিনেশনে এই জিনিসটা হয় না। এই জিনিসটা কিন্তু এবার এখানে তুলে দেওয়া হয়েছে যে এই মিনিমাম মার্কসটুকু ইন্টারভিউতে পেতেই হবে, তা না হলে পাস, মানে তোমার নাম ফাইনাল মেরিট লিস্টে বেশি মার্কস হওয়া সত্ত্বেও কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসবে না। সুতরাং এইটা খুব ভালো করে এখন থেকে পড়াশোনার পাশাপাশি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেওয়া, পার্সোনাল টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া এখন থেকে শুরু করো। অ্যাকচুয়ালি তাই করা উচিত, কারণ একবার যখন কোনো একটা বড় এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তখন সেই এক্সামের লাস্ট যে জায়গাটা রয়েছে তার জন্য প্রিপারেশনটা মেন করা উচিত। কারণ দেখো কি হয়, আমরা যখন ডব্লিউবিসিএস এর জন্য বলি, যখন সিভিল সার্ভিসের জন্য বলি, তখন বলি আমরা মেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ কেন বলি মেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য? মেন্সের জন্য যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তোমার প্রিলিটা সহজ হয়। ঠিক এখানেও তুমি যখন পড়াশুনো করছো, পড়াশুনোর সাথে সাথে মানে প্র্যাকটিস করা বলো, পার্সোনাল টেস্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট বলো, বা ইন্টারভিউয়ের জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেবে নিজের পড়াশোনার মধ্যে থেকেই। ঠিক আছে, তো এটা তো এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়ার ব্যাপার থাকে না, শুধুমাত্র একটু বাইরের জগৎটাকে আরো ভালোভাবে দেখা।
পড়াশোনাটাকে এরকম ভাবেই ডেপথে করো যাতে ইন্টারভিউটাও লেভেলটাও ঠিকঠাক থাকে, যেহেতু এই ক্রাইটেরিয়া এখন করে দিয়েছে। শুধু রিটেন টেস্টের উপরে ভরসা করে থাকলেই কিন্তু হচ্ছে না। তাহলে এই তিনটি মেজর চেঞ্জেস আমাদের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাদ বাকি অনলাইন তোমরা অ্যাপ্লাই করবে 29/7 29শে জুলাই, মানে আজকের ডেট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। কবে পর্যন্ত? 18 অগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, আজকে থেকে শুরু হয়ে গেছে, উইন্ডো ওপেন হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তোমরা এই ওয়েবসাইট upsconline.nic.in এ যাবে, সেখানে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করে নেবে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে দাও। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে প্রিপারেশন শুরু করো। এবার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কি হবে? দেখো, 3 মাসের মতো আমাদের কাছে সময় আছে। এই 3 মাসে এত বড় একটা সিলেবাস, যারা এখনো শুরু করোনি, যারা শুরু করেছে তাহলে তো ঠিক আছে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা এখনো পর্যন্ত শুধুমাত্র নোটিফিকেশনের জন্য ওয়েট করছিলে, আমি বলি যে বেঙ্গলিতে এই চ্যানেল, বেঙ্গলিতে পড়ানোর মতো বা তেমন ভালো চ্যানেল কিন্তু ইউটিউবে বা আদার্স কোথাও নেই ইউপিএসসি লেভেলে ঠিকঠাকভাবে পড়ানোর জন্য। সুতরাং এখানে আমরা কি করতে পারি? আমরা এখানে যে স্ট্র্যাটেজিটা নেব, আমাদের কাছে হিস্ট্রি বলো, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গাটা আমাদের স্ট্রং করতে হবে। তার সঙ্গে অ্যাকাউন্টিং আর লেবার ল। কারণ কেন বলছি, এই 5টা সাবজেক্ট থেকে মানে টোটাল যদি আমি হিসেব করি, টোটাল ওয়েটের যদি আমি 120 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে, তো 2 ঘন্টার এক্সাম হবে, 2 আওয়ার্সের 120 মার্কসের এক্সাম হবে। এই 120 মার্কসের মধ্যে যদি আমি 5টাকে দেখি না ওয়েটেজ, প্রত্যেক মানে আগের এক্সামের থেকে তুলনা করে, তাহলে 80 থেকে 85 মার্কস তোমরা কিন্তু এখান থেকে, মানে 80 to 85 কোয়েশ্চেন তোমরা এই 5টা সাবজেক্ট থেকেই পাবে, এই জাস্ট 5টা সাবজেক্ট থেকে। ঠিক আছে, যত যাই কোয়েশ্চেন করুক না কেন, যেরকমই কোয়েশ্চেন করুক না কেন, এই জায়গাটা স্ট্রং করতে হবে সব থেকে বেশি। এই জায়গাটা, বাকি কম্পিউটার থাকলো কম্পিউটার, এটা খুব ইজি পেপার থাকে, কম্পিউটারের কোয়েশ্চেন যা হয় খুব ইজি কোয়েশ্চেন হয়। আর্টস, জেনারেল সায়েন্স এটাও খুব ইজি হয় যদি এই দুটো পড়ে থাকে। মেন্টাল এবিলিটি অ্যান্ড রিজনিং, মেন্টাল এবিলিটি অ্যান্ড কোয়ান্ট, এইগুলো, এই দুটো সেকশনও কিন্তু, ও আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ইংলিশ। এটার সঙ্গে ইংলিশ, এটা এই ওয়েটেজটাতে তোমরা 80 to 85 নাম্বার কোয়েশ্চেন তোমরা এই ওয়েটেজেই পাবে। বাকি যে এই 3টে সেকশন পড়ে থাকলো না, মেন্টাল এবিলিটি, কোয়ান্ট, কম্পিউটার, ঠিক আছে, এই সেকশন থেকে তোমরা প্রত্যেকটা থেকে 3-4টে করে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, প্রতিটা থেকে 3-4টে করে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। কম্পিউটার থেকে একটু বেশি দেয়, 5টা কোয়েশ্চেন ধরে নাও, ঠিক আছে, তো সব মিলিয়ে এখান থেকে আমরা 40 নম্বর পাচ্ছি এই 4টে সেকশন থেকে। বাদ বাকি ম্যাক্সিমাম ওয়েটেজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইখান থেকে 80 to 90 কোয়েশ্চেন ধরে নাও, একদম কনফার্ম 80 to 90 কোয়েশ্চেন তোমরা এইখান থেকে পাবে। আর 90 কোয়েশ্চেন মানে এখান থেকে পাওয়া মানে ওয়েটে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যদি আমরা এখানে ঠিক করতে পারি, এই সেকশনটা যদি আমরা ম্যাক্সিমাম ঠিক করতে পারি, আর এইটা বললাম না কোয়ান্ট আর মেন্টাল এবিলিটি, যদি তোমরা ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকো, মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে মেন্টাল এবিলিটি আর কোয়ান্টের জন্য একদম মোটামুটি মডারেট লেভেলের, মানে ইজি লেভেলের থাকে, ইজি টু মডারেটই থাকে। সুতরাং সেখানে নিয়ে, কারণ কোয়ান্টে কি দেয়, কোয়ান্টে ওখানে দেখলাম ওখানে ডেটা ইন্টারপ্রিটেশনের 2-3টে কোয়েশ্চেন দেয়, আর প্রফিট অ্যান্ড লস, খুব মানে ইজি কোয়েশ্চেন, ঠিক আছে, ইজি কোয়েশ্চেনে থাকে মেন্টাল এবিলিটি আর কোয়ান্টে। বাদ বাকি কম্পিউটার যেটা বললাম, কম্পিউটারের ইজি 4-5টা কোয়েশ্চেন থাকে। সুতরাং একটুখানি প্রিপারেশন নিলে এই জায়গাটা কভার করতে পারবে। শুধুমাত্র তোমাদের কভার করতে হবে এই 5টা জায়গা খুব ভালোভাবে, যেখান থেকে ডেপথে কোয়েশ্চেন আসবে, অ্যাকাউন্টস থেকে খুব ডেপথে কোয়েশ্চেন আসবে, লেবার ল থেকে ডেপথে কোয়েশ্চেন আসবে, ইংলিশটা তো প্রথমেই 10-15টা কোয়েশ্চেন তো ইংলিশের ফার্স্টেই একদম দিয়ে দেবে, এটা তো করতেই হবে। হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই কয়টা জায়গা যদি ঠিকঠাক করে করতে পারো, তবে রিপিটেডলি, ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে 1 মাসের মধ্যে যদি এইটা কমপ্লিট করে নিতে পারি, তারপরে 2 সপ্তাহ সময় দেবো এই 4টের জন্য,
আবার তার সঙ্গে সঙ্গে এগুলোকে রিভাইজ করে থাকবো, তারপরে আবার 2 সপ্তাহ দেওয়ার পরে আবার এটাকে ধরবো। এরকম করে যদি এই 3টে মাসকে ভাগ করে নিয়ে আমরা পড়তে পারি, ডেইলি অন্তত মিনিমাম 8 থেকে 10 ঘন্টা দিতে হবে তোমাদের নিজেদের পড়ার ক্ষেত্রে। আর বাকি 2 থেকে 3 ঘন্টা তোমরা ইউটিউব দেখো বা যেখান থেকে লেকচার মানে যেখান থেকে ইনপুট নিচ্ছ সেই ইনপুটটা নাও 2 থেকে 3 ঘন্টা। বাকি 8 থেকে 10 ঘন্টা তোমাদের কিন্তু পড়তে হবে যারা এই 3 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে ক্র্যাক করতে চাইছো এক্সাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইপিএফওর কমপ্লিট স্ট্র্যাটেজি। আর এই মোডে আমাদের চলবে ক্লাস। আমার যেখানে ক্লাস থাকবে আমি এখানে ইংলিশটা বাদ বাকি যে ক্লাসগুলো থাকবে জিএস সেকশনের হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাকাউন্টস অ্যান্ড লেবার ল, সোশ্যাল সিকিউরিটি, টোটাল এই যে সাবজেক্টগুলো থাকবে এই সাবজেক্টের সঙ্গে আমি কম্পিউটারের 2-1টা লেকচার আমি আপলোড করে দেবো, যেখানে কম্পিউটারের ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা ওইখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম আর কিছু করার দরকার নেই, এবং এর পিডিএফও আমি দিয়ে দেবো, সেই পিডিএফ দেখলেও কম্পিউটারটা হয়ে যাবে ইজিলি। বাদ বাকি যে ডেপথে যে পড়ার জায়গাগুলো, সেই জায়গাগুলোর প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড আছে। আমি প্রত্যেকটা ভিডিও এবার থেকে শুধুমাত্র ইউপিএসসির যে প্লেলিস্ট থাকবে সেই ইউপিএসসি ইপিএফওর প্লেলিস্টেই আমি এইগুলোকে আপলোড করছি, এবং সেগুলো তোমরা ভালো করে দেখো, বাড়িতে প্রিপারেশন নাও। বুকস কি কি পড়তে হবে সেটা আমি নেক্সট ক্লাসে বুকস কি কি পড়তে হবে সেই বুকস নিয়ে আমি আসবো। কিন্তু যেটা দরকার এখন সেটা হচ্ছে স্ট্র্যাটেজির থেকে বড় জিনিস হচ্ছে, দেখো স্ট্র্যাটেজি সবসময় নিজের কাছে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে? আমি কি করে প্রিপারেশন নেব কমপ্লিটলি, সেটা আমি যেটা বলবো সেটা তোমার নিজের মতের সঙ্গে নাও মিলতে পারে। তুমি ভালো করে এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসটায় কিভাবে কভার আপ করে 2-3বার রিভাইজ করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে পারবে। সেটা যদি নিজের কাছে নিজের স্ট্র্যাটেজিটা যদি ক্লিয়ার থাকে, 3টে মাসকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারো, তাহলে লেভেল 8 আর লেভেল 10 মানে এও ইও হচ্ছে লেভেল 8-এর, আর এপিএফসি হচ্ছে লেভেল 10-এর, এই দুটোর যে কোনো একটার কিন্তু তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? স্ট্র্যাটেজি নিজেরা বানাও, অথবা আমি যে স্ট্র্যাটেজিতে বললাম সেই স্ট্র্যাটেজিতে পড়াশুনো করতে থাকো। ইনডেপথ পড়ার চেষ্টা করো। ইনডেপথ পড়ার সঙ্গে সঙ্গে যা ডাউট হবে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার জন্য। আর প্রত্যেকটা ভিডিও পিডিএফ যাতে ঠিকঠাকভাবে তোমরা পাও তার জন্য কমেন্ট করো, আমার সঙ্গে আমার চ্যানেলে থাকো। ইজিলি তোমাদের এই এক্সামটা তোমরা ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? আজকের জন্য এটুকুই। নেক্সট ডে আমি কি কি বুকস পড়বে, কি কি বুকস কভার করতে হবে, আর আমি এখানে কি কি লেকচার দেবো, কোন টাইমে কোন সাবজেক্টের কিভাবে লেকচার হবে, নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।